আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার অতীতের কোনো প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর শুনানিতে এ কথা তুলে ধরেন তিনি। আর এর মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অসংখ্য নিরীহ, নিরস্ত্র ও সাধারণ মানুষ এই মামলার অভিযুক্ত আসামিগণ কর্তৃক নির্বিচার হত্যাকাণ্ড, তাদের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় বাহিনী এবং রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের সদস্যদের দ্বারা সংগঠিত হয় হত্যা। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিলের শুনানি এখনও চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 32 AGH 4142 যা উক্ত আইনের বিষয় এবং ব্যাপক মাত্রায় ওয়াইডস্প্রেড আক্রমণের জ্ঞাতসারে নিরীহ, নিরস্ত্র ছাত্র জনতার বা সিভিলিয়ান পপুলেশনের উপরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, সেহেতু অত্র মামলার বিষয়বস্তু মাননীয় ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিধায় এই বিচার নিষ্পত্তি করার ক্ষমতা মাননীয় ট্রাইব্যুনালের রয়েছে। এমত অবস্থায় প্রার্থনা মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 9-1 ধারায় আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ সম্বলিত আবেদন গ্রহণক্রমে তা আমলে বা কগনাইজেন্সে নিয়ে পলাতক আসামি শেখ হাসিনার পিতা মৃত শেখ মুজিবুর রহমান, মাতা মৃত ফজিলাতুন্নেছা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, আসামি আসাদুজ্জামান খান কামাল, পিতা আশরাফ। এমত অবস্থায় প্রার্থনা মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায় বিচার ঢাকা, আসামি চৌধুরী আবদুল্লাহ মামুন, মাতা পিতা মৃত আব্দুল মান্নান চৌধুরী, মাতা জিন্নাতুন্নেসা চৌধুরী, গ্রাম শ্রীহাই, থানা সাল্লা, সুনাম, বর্তমান ঠিকানা ইস্কাটন, স্বপ্নধারা, রমনা, ঢাকা। এদের বিরুদ্ধে যথাযথ আসামি আসাদুজ্জামান খান কামাল, পিতা আশরাফ আলী খান, মাতা আকরামুন্নেসা, ঠিকানা মণিপুরি পাড়া, তেজগাঁও, ঢাকা। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মাতা পিতা মৃত আব্দুল মান্নান চৌধুরী, মাতা জিন্নাতুন্নেসা চৌধুরী, গ্রাম শ্রীহাইল, থানা সাল্লা, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা ইস্কাটন, স্বপ্নধারা, রমনা, ঢাকা। এদের বিরুদ্ধে যথাযথ বিচারের মাধ্যমে উক্ত আইনের 20-2 ধারা মতে সর্বোচ্চ শাস্তি দান অথবা মাননীয় ট্রাইব্যুনাল অন্য যেরূপ বিবেচনা করবেন সেরূপ আদেশ দানে আজ্ঞা হয়। আইনের দর্শক, আমরা এতক্ষণ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিলের শুনানির অংশ বিশেষ দেখছিলাম বিটিভির সৌজন্যে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাষ্ট্রীয় সুবিধা জমি দখল এবং মামলা বাণিজ্য করতেই আপন ভাইকে জুলাই আন্দোলনের শহীদ দেখিয়ে হত্যা মামলা করেছিলেন গোলাম মোস্তফা ওরফে মোস্ত ডাকাত। যাত্রাবাড়ি থানায় মামলার প্রধান আসামি শেখ হাসিনা সহ 41 জন অজ্ঞাত আসামি করা হয় আরও 150 থেকে 200 আওয়ামী লীগ নেতাকর্মীকে। পুলিশ বলছে তদন্ত শেষেই সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এই মামলার নিষ্পত্তি হবে। তবে মানবাধিকার কর্মী মঞ্জিল মোর্শেদ বলেন, পুলিশ চাইলেই দ্রুত এর সমাধান করতে পারে। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের সহায়তায় আরও জানাচ্ছেন AR বাদল। এলাকায় মস্ত ডাকাত নামে পরিচিত গোলাম মোস্তফা 2টি হত্যাসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডাকাতি ছেড়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যবহার করে ধরেন নতুন আয়ের পন্থা। হয়রানির উদ্দেশ্যে আপন ভাইকে মৃত দেখিয়ে 30 আগস্ট মামলা করেন রাজধানীর যাত্রাবাড়ি থানায়। এ মামলায় 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। আসলে ঠিক জানি না, কারণ এটা জামিনের বিষয়ে আসে না, সম্ভবত জামিনে আসছে। গণ অভ্যুত্থানের সময় 3 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় তার ভাই সুলাইমান হোসেন সেলিমকে গুলি করে আসামিরা হত্যা করেন বলে এজাহারে উল্লেখ করেন মস্ত। অথচ দিব্যি বেঁচে আছেন সেলিম। মস্ত হইলে একটা গ্রেপ্তারি পরোয়ানা আসামি, হ্যাঁ বাড়িতে আসে না, এরা একটা মোবাইলে প্রোগ্রাম করে
পরে এই প্ল্যানটা তৈরি করছিল যে মাইরা ওরকম করে এলাম, এই আমরা দৌড়ে ফেলাম, সরকারের কোনো দল পাবো, ওর সম্পদ আমরা দখল করে নিয়েছিলাম। পরিবারের সদস্যরা মস্ত ডাকাতের শাস্তি চান। বিচার চাই, আমার স্বামী যে মেরে হচ্ছে এটা বিচার চাই, অন্তত জীবিত আছে এটা বিচার চাই আমরা। এ বিষয়ে জানতে মামলার বাদী মস্ত ডাকাতের ঢাকার আরকে মিশন রোডের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। আর তার মেয়ে জানান 3 মাস ধরে তার বাবা বাসায় আসেন না। একজন অপরাধী অপরাধ করলে শাস্তি পাবে। এলাকাবাসী জানান গাড়ি চালানোর আড়ালে ডাকাতি মস্তর পেশা। যে ওই যে জমিন এর লইয়ার ঝগড়াটা লইয়া এই সেলিম সাহেবরে মেরে ফেলার প্রোগ্রাম করছিল ওরা। আমরা চাই যে পরিপূর্ণ বিষয়টা আইনের আওতায় আনা হোক এবং এর সুস্থ বিচার করা হোক। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সেলিমের জীবিত থাকার তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। আমরা এলাকায় গিয়ে দেখি যে ভিকটিম আসলে মারা যায়নি, তিনি জীবিতই আছেন। পুলিশের হাত ঘুরে মামলা এখন ডিবিতে। ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন তদন্ত শেষেই মুক্তি মিলতে পারে ভুক্তভোগীদের। যাকে মৃত দেখানো হয়েছে, হ্যাঁ, এটা তো মামলা তদন্ত হবে। তদন্ত হওয়ার সময় এরকম যদি কোনো ইস্যু আসে, সেটা বিবেচনা করা হবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী মঞ্জিল মোর্শেদ বলেন পুলিশ চাইলে জীবিত ব্যক্তিকে আদালতে হাজির করিয়ে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা চাইতে পারে। একটা মামলা করলে 200-400 লোককে করলে, আপনার আসামি করলে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করা যায়। অতএব উনি তো একটা ভালো পদ্ধতি নিয়েছেন, যেহেতু এই হাতিয়ারটা খুব ব্যবহার হয়। তার ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নাই, তার কোনো মানবাধিকার নাই, এবং মিথ্যা হলেও তাকে এই শাস্তির মধ্যে পড়তে হবে। আমাদের বিচার বিভাগের অবস্থানটা এইরকমই আমরা দেখতে পাচ্ছি। বৈষম্য বিরোধী মামলা অনেকের অবৈধ আয়ের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন এই সিনিয়র আইনজীবী। বৈষম্য বিরোধী মামলা দেখলে পরে অনেকেরই আবার একটু অ্যালার্জি হয়ে যায়, একটু গায়ে জ্বর এসে যায়। আর বাদল, RTV, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত ইসির উপর ছেড়ে দিয়েছেন আদালত। দীপ্তচন্দ্র পালকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন অরণ্য গফুর। নিবন্ধন নিয়ে ইসির সঙ্গে জামায়াতে ইসলামের দেন দরবার চলাকালে এক রিট আবেদনের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে আপিল করলেও 12 বছরে কোনো অগ্রগতি হয়নি। 5 আগস্ট পট পরিবর্তনের পর রাজনৈতিক সব মামলার মতো জট খোলে জামায়াতের নিবন্ধন মামলারও। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ জামায়াতের আবেদন মঞ্জুর করে বাতিল করল হাইকোর্টের সেই রায়। আওয়ামী লীগ রাজনৈতিক হীন স্বার্থে আদালতকে ব্যবহার করে নিবন্ধন বাতিল করেছিল বলে দাবি করেন জামায়াতের আইনজীবী। আদালতের এ রায় গণতন্ত্র শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। এ রায়ে নিবন্ধন ফিরে পেলেও প্রতীক সংযুক্ত করা হয়নি বলে জানান ইসির আইনজীবী। দাঁড়িপাল্লা বিষয়টি 2016 সালে অন্য একটি বিষয়ের মধ্যে হয়েছিল, এটা এই মামলা আলোচিত হয়। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। এদিকে আপিল বিভাগের রায়ের পর হাইকোর্টের নিবন্ধন বাতিলের রায় ন্যায়ভ্রষ্ট ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেসবুক পোস্টে এ প্রতিক্রিয়ায় পূর্ণ অধিকার ফিরে পেতেও আশাবাদ জানান তিনি। অরণ্য গফুর, RTV, ঢাকা। প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন বাংলাদেশ করার ইতিহাসের অংশীদার হতে চীনা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে তিনি এই আমন্ত্রণ জানান। চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দেশটির 100টি প্রতিষ্ঠানের প্রায় 250 প্রতিনিধি অংশ নিচ্ছেন এতে। Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. বাংলাদেশ বরাবরই বিদেশি বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান।
তবে বিগত দশকে লাগামহীন দুর্নীতি, অনিয়ম, আমলাতন্ত্র সহ নানা কারণে প্রত্যাশিত মাত্রায় বিদেশি বিনিয়োগ হয়নি। আমি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে চীন বাংলাদেশের সহযোগী হবে বলেও আমি আশাবাদী। বিদেশে গিয়ে বিএনপি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। প্রফেসর ইউনূসকে তিনি দেশের কৃতি সন্তান, দেশের গৌরব। আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি, ভবিষ্যতেও দেব। কিন্তু তিনি আমাদেরকে আশাহত করেছেন। বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না। তাও বলেছেন বিদেশে, জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা কি সত্য? ৪২টি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের রেকর্ড পরিমাণ ঘাটতি আর নানা আন্দোলন সংগ্রামের মুহূর্তে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য আগামীকাল বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজেটে একটি বৈষম্য মুক্ত এবং কল্যাণমুখী দেশ গঠনের সার্বিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকার। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৫.৫%, মূল্যস্ফীতি ৬.৫%। তৌহিদুর রহমান জানাচ্ছেন এরই বিস্তারিত। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে আসছে ২রা জুন টেলিভিশনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জিডিপি প্রবৃদ্ধি নয়, এবার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে এনে ব্যবসা ও কর্মসংস্থান বান্ধব করে মানুষের জীবনযাপনে স্বস্তি আনতে নীতি সহায়তা দেবে সরকার। সংকট মোকাবেলায় প্রয়োজনীয় খাতের বাইরে দেয়া হবে না বরাদ্দ। সামাজিক নিরাপত্তা, রাজস্ব শৃঙ্খলা ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টির তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা থাকবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। আমাদের জনশক্তির ৬৫% মানুষ কর্মক্ষম। যেমন পণ্য নিয়ে যাচ্ছি, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, পোশাক শিল্প, আমরা কিন্তু হিউম্যান রিসোর্সকে নিয়ে আমরা সারা পৃথিবীতে খেলার মতো পণ্য আমাদের হাতে আছে। স্কিল ডেভেলপমেন্টের উপর এই বাজেটে এই সংস্কারটা আনতে হবে। ৭,৯০,০০০ কোটি টাকার সম্ভাব্য বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা, যেখানে রাজস্ব বিভাগের আয় ৪,৯৯,০০০ কোটি টাকা, আর রাজস্ব বহির্ভূত আয় ও অনুদান ৬৫,০০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ১,৪৪,০০০ কোটি টাকা। প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে আসবে ৮৬,০০০ কোটি টাকা। তবে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৮,৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২,৩৮,৫৯৯ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে সংশোধিত এডিপি ২,১৬,০০০ কোটি টাকা। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ রাখা হবে এবারের বাজেটে। কাটছাটের মধ্যেও কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কিছুটা বরাদ্দ বাড়ানো হচ্ছে। চেষ্টা করবো যে সাধারণ মানুষের কাছে যেটা আমরা যতটুকু করি, যেমন এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ছোট শিল্প, বড় শিল্প, এগুলো যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়। আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের এসে দিয়ে আমরা সেটা করব। বাজেটে ঘাটতি 2,50,000 কোটি টাকা। ঘাটতি অর্থায়নে বিদেশি ঋণ নেওয়া হচ্ছে 1,40,000 কোটি টাকা। অভ্যন্তরীণ ব্যাংক এবং সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে 1,10,000 কোটি টাকা। অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রয়োজনীয় প্রকল্পগুলো এগিয়ে নিতে চায় সরকার। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে 58,973 কোটি টাকা। বিদ্যুৎ জ্বালানি খাতে 32,392 কোটি, শিক্ষায় 28,557 কোটি, গৃহায়নে 22,776 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 18,148 কোটি টাকা। আর এই 5 খাতেই এডিপির 69.93% বরাদ্দ রাখা হয়েছে।
বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 5.5%, আর মূল্যস্ফীতির হার 6.5% প্রাক্কলন করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি উৎপাদনমুখী তথা একটি কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়তে বাজেটে সার্বিক নীতি সহায়তা থাকবে বলছেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি উন্নয়নশীল বাংলাদেশের কাতারে পৌঁছার পর একটি উন্নত, সমৃদ্ধ এবং স্থিতিশীল বাংলাদেশ গড়তেও সার্বিক দিক নির্দেশনা থাকবে বলছেন পরিকল্পনা উপদেষ্টা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। টানা বৃষ্টিতে সিলেটের গোপালগঞ্জে টিলা ধসে মাটি চাপা একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। গেল রাত 1টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিহার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি মেম্বার খলকুর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে স্থানীয় বাসিন্দা ইয়াজউদ্দিনের পাকা ঘরের পাশে থাকা টিলা ধসে পড়ে। এই সময় ইয়াজউদ্দিন ও তার স্ত্রী সহ 4 জন মাটি চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে বজ্রপাতে একই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জের ঢাকা দক্ষিণ বাইপাস এলাকায় গ্যাসের রাইজার ফেটে আগুন ধরে যায়, তবে প্রশাসন সেই আগুন নিয়ন্ত্রণে আনে। দর্শক, এবার সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ শামীম। শামীম, সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে, আর সেখানে এখনো বৃষ্টিপাত হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ ফারিহা। সুরমা নদী এবং কুশিয়া নদীর পানি কিন্তু এখন বিপদসীমার কিছুটা উপরে অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড যে তথ্য জানিয়েছে সেই তথ্য অনুসারে কিন্তু পানি অনেকটাই কিন্তু উপরে উঠে গেছে এবং গতকাল 24 ঘন্টায় আসলে 404 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই 2025 সালের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হিসেবে ধরেছে আবহাওয়া অধিদপ্তর। এবং এই অতিবৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা উজান ফলের কারণেই আসলে মূলত সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 2022 এবং 2024 এই 2 বছরে এই মে জুন মাসেই কিন্তু বন্যার প্রাদুর্ভাব শুরু হয়েছিল এবং এ কারণে কিন্তু এবার যখন অতিবৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু মানুষের মধ্যে বন্যার একটা আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু স্বস্তির খবর হচ্ছে, গতকাল রাতে টানা বৃষ্টি হলেও আজ সকাল 10টা থেকে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং বৃষ্টি কমে যাওয়ার কারণে শহরের যেসব জায়গাগুলোতে আসলে পানি উঠেছিল রাস্তাগুলোতে এবং এলাকাগুলোতে, সেখান থেকে পানি কিছুটা নেমে যাচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে পাহাড় ধস এবং ভূমিধসে কিন্তু গতকাল গোলাপগঞ্জে 4 জন মারা গিয়েছেন একই পরিবারে। তো সব মিলিয়ে আসলে এখানে একটি ভীতিকর পরিস্থিতি মানুষের মনে আছে এবং সবাই আশা করছেন যে বৃষ্টি কমে আসবে এবং বড় ধরনের কোনো বন্যা পরিস্থিতি তৈরি হবে না। ফারিহা, এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। শামীম, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার মধ্যে দেশের 9 অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। সংস্থাটি জানায়, সন্ধ্যার মধ্যে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোতে ঘন্টায় 45 থেকে 7 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। সকালের পূর্বাভাসে সংস্থাটি জানায়, আগামীকাল সকাল 9টার মধ্যে দেশের 5 বিভাগে দমকা হাওয়া সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রদীপ বৈদ্য নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার রাতে ঘটনা ঘটে। নিহত প্রদীপের বাড়ি জেলার কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুরে। কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ জানিয়েছেন, নিহত প্রদীপের মৃতদেহ ভারতের কৈলাসহর হাসপাতালে রাখা হয়েছে। এই বিষয়ে 46 বিজিবির অধীনক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া জানান, এই বিষয়ে কোনো জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফ এর পক্ষ থেকেও তাদের জানানো হয়নি। ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে আমদানি বেশি হলেও বেচাকেনা খুবই কম। ঈদের কয়েকদিন বাকি থাকায় অনেকেই আসছেন দাম যাচাই করতে। বিক্রেতারা জানান, ছোট আকারের ষাঁড়ের চাহিদাই বেশি। জমে উঠেছে জামালপুর জেলারও বিভিন্ন পশুর হাট। সাধ্যের মধ্যে ক্রেতারা সেরা গরুটি কিনতে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। তবে তুলনামূলকভাবে দাম বেশি বলে জানান ক্রেতারা। হাটগুলোতে নির্বিঘ্নে কেনাবেচার সব ধরনের ব্যবস্থা নিয়েছেন ইজারাদাররা। জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 1,02,465টি। এদিকে দিনাজপুরের বড় পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু উঠলেও ক্রেতা নেই। এতে হতাশ খামারি সহ গরু বিক্রেতারা বলছেন, মাঝারি মানের গরুর চাহিদার কারণে গরু
বড় গরুর খদ্দের পাওয়া যাচ্ছে না। জেলায় 2,70,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে 4,06,000 পশু। দর্শক, এই বিষয়ে জানাতে টাঙ্গাইলের একটি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, হাটে ক্রেতা বিক্রেতার কেমন দেখছেন? এছাড়া বিক্রেতারা কি বলছে, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, গরুর সরবরাহ কেমন দেখছেন, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। জি ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি টাঙ্গাইলের সবচেয়ে বৃহৎ যে গরুর হাট গোবিন্দাসী হাটে। তো এই হাটটিতে কিন্তু প্রচুর পরিমাণে পশু আমদানি হয়েছে, বিশেষ করে ষাঁড় থেকে শুরু করে বলদ এবং দেশি বিদেশীয় গরুর সমারোহ সৃষ্টি হয়েছে এক কথায় বলতে গেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছোট সাইজ থেকে শুরু করে বড় আকারের ষাঁড় কিন্তু এই হাটটিতে আমদানি হয়েছে। বিশেষ করে যে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের থেকে ছোট ছোট যে খামার রয়েছে, প্রান্তিক খামারে রয়েছে, ক্ষুদ্র খামারে রয়েছে, তারা কিন্তু একটি দুটি করে গরু লালন পালন, সেই সমস্ত গরু কিন্তু এই হাটটিতে তোলা হয়েছে। তবে আমি ক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে আসলে বিক্রেতারা এই যে সমস্ত গরু রয়েছে সেই গরুর দাম কিন্তু বেশি চাচ্ছে। আর তাদের চাহিদার বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে ছোট সাইজের যে ষাঁড় গরু রয়েছে সেই গরুর চাহিদা কিন্তু তারা বেশি, সেই ধরনের গরু কিন্তু কিনতে আগ্রহী প্রকাশ করেছেন তারা। আর বিক্রেতারা যেটি বলছেন যে আসলে যেহেতু গোখাদ্যের দাম বেশি ছিল, সেই ক্ষেত্রে ক্রেতারা যে ধরনের দাম বলছেন সেই দামে কিন্তু তারা গরু ছাড়ছেন না। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর গরু সমারোহ হয়েছে, প্রচুর গরু আনতে। তবে যারা রয়েছে তারা যেটি বলছেন যে আসলে যাতে করে বিক্রেতারা নির্বিঘ্নে তাদের গরু কেনা বেচা করতে পারে, সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এছাড়াও যে জাল টাকা শনাক্তের জন্য মেশিনও কিন্তু স্থাপন করা হয়েছে এবং পশু ভেটেরিনারি সার্জনের পক্ষ থেকে 3 সদস্যের একটি টিম কিন্তু এই হাটে রয়েছে, যারা বিভিন্নভাবে গরুর দেখভাল করছেন। তবে মোট কথা প্রচুর গরু আমদানি হলেও ক্রেতার তেমন সমাগম ঘটেনি এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে কামাল। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।